হ্যালো বন্ধু, আপনাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা যে 5টি কোশ্চেন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই রকম 5টি কোশ্চেন কিন্তু আমাদের জীবনের বিভিন্ন সময় এসে থাকে এবং আমরা এই সব কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেওয়ার সময় বরাবর একটু কনফিউজই হয়ে থাকি। সেটি ক্লাস 9-10-এর ক্ষেত্রেই হোক না কেন বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই হোক না কেন, এরকম কোশ্চেন কিন্তু টিচাররা আমাদেরকে করেই থাকে আর আমরা মাঝে মাঝে কনফিউজ হয়েও থাকি। তো আজকের ভিডিওতে আমার বানানোর এই উদ্দেশ্য হচ্ছে এই 5টি কোশ্চেন থেকে যাতে আর কোনো দিন ইন ফিউচার কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, তার একটি সামান্যতম প্রচেষ্টা। তো শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে সর্বপ্রথমে লক্ষ্য করো আমরা প্রথম কোশ্চেন, যে কারেক্ট ডেফিনেশন অফ প্রাইম নাম্বার। দেখো, প্রাইম নাম্বার ডেফিনেশন আমরা কি প্রত্যেকেই জানি, যে সংখ্যাকে আমরা এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাকে আমরা প্রাইম নাম্বার বলি। নর্মালি আমরা এটাই বলে থাকি, বা এটা খুব সহজভাবে বলার এটা একটি পদ্ধতি প্রাইম নাম্বারকে। কিন্তু এই কোশ্চেনটি বলার সাথে সাথে তোমাকে যদি কোশ্চেন করে বসে, তাহলে তো ভাই এককেও তো এক দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা মানে এক দিয়ে ভাগ করা যায়, তাহলে এক কি প্রাইম নাম্বার? এখানে কিন্তু আমাদের একটি কনফিউশন, মানে আমার কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে সেই অ্যান্সার একটি কোশ্চেনকে তৈরি করে ফেলছে। তো আমাকে কারেক্ট ডেফিনেশন প্রাইম নাম্বারের কী হতে পারে সেটি প্রথমে বুঝতে হবে। 2 নম্বর, -3, -5, -7 এগুলো কি প্রাইম নাম্বার? মানে আমরা প্রাইম নাম্বার তো জানি 3, 5, 7 এগুলি প্রাইম নাম্বার, যেগুলো আমরা জানি নর্মালি। কিন্তু -3, -5, -7 এগুলো কি প্রাইম নাম্বার হতে পারে? এটি আজকে আমরা দ্বিতীয় বিষয়। এক প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, মানে মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? এই কোশ্চেন আমাদের অনেক সময় টিচাররা বলে থাকতে এবং জাস্টিফিকেশনও দিতে বলে। জাস্টিফিকেশন কি হতে পারে, আমাদের গাণিতিকভাবে আমরা কিভাবে বিবেচনা করতে পারি সেটিও আমরা এই ভিডিওতে দেখব। তার সাথে সাথে -3, -5, -7 অড নাম্বার, বা আমরা যদি এরকম বলতো -4, -8, -10 এগুলো কি ইভেন নাম্বার? এরকম টাইপের কোশ্চেন যদি আসে তার অ্যান্সার কীভাবে দেবো? বা যদি দশমিক কিছু নাম্বার মানে 1.2, 2.8, 3.4 এগুলো কি আমরা ইভেন বা অড নাম্বার বলতে পারি? সেই বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বা আমরা বোঝার চেষ্টা করব। এবার দেখো, আমরা কারেক্ট ডেফিনেশন অফ প্রাইম নাম্বার আমরা দুটি ডেফিনেশনে কিন্তু লিখে রেখেছি। তো প্রথমটি কেন কারেক্ট না রং, আর দ্বিতীয়টি কেন কারেক্ট সেটি বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো, প্রথমে একটি ডেফিনেশন যেটা আমরা শুনে আসি বা আমাদের খুব সহজে মনে রাখার বিষয় হচ্ছে যে সংখ্যা কোনো একটি সংখ্যা যেটি সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাকে বলা হয় আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো স্বাভাবিকভাবে আমরা জানি 2, 3, 5, 7 এইসব সংখ্যাগুলিকে কিন্তু 1 এবং 2, দেখো 1 এবং 2 সংখ্যাকে 2 দ্বারা বিভাজ্য, 1, 3 দ্বারা 3 নাম্বারটি বিভাজ্য, 1, 5 দিয়ে 5 নাম্বারটি বিভাজ্য এবং 1 এবং 7 দিয়ে 7 নম্বর বিভাজ্য, অর্থাৎ এগুলি মৌলিক সংখ্যা। এবার কোশ্চেন আমার কাছে আসতে পারে যে তাহলে 1 এই যে 1 এই যে নাম্বারটি, এটিও 1 দ্বারা বিভাজ্য, আবার এই সংখ্যাটি নিজেও 1, তাহলে এটি নিজেকে দ্বারাও বিভাজ্য। অর্থাৎ আমি যে ডেফিনেশনটা দিলাম তাতে কিন্তু সেই ডেফিনেশনের অনুসারে কিন্তু একও কিন্তু মৌলিক সংখ্যার আওতায় পড়ে যায়। তাহলে আমাকে অ্যাটলিস্ট আমাকে এখানে বলতে হবে যে দ্য নাম্বার আদার দেন 1, হয়তো এখানে আমাকে মেনশন করতে হতো ব্র্যাকেটে নাম্বারের পাশে আদার দেন 1 এরকম মেনশন করতে হতো, বা আমরা এই কোশ্চেনটি ডেফিনেশনটি বলতে গেলে আমাকে 1-এর কথাও কিন্তু চলে আসছে। তাহলে আমাকে কারেক্ট ডেফিনেশনটি কি? কারেক্ট ডেফিনেশনটি হচ্ছে এরকম যে দ্য ন্যাচারাল নাম্বার, এখানে দেখো নাম্বারসের কথা বলা হয়েছে আর এখানে ন্যাচারাল নাম্বারের কথা বলা হয়েছে। নাম্বারস অনেক রকমের হতে পারে, আমরা জানি হোল নাম্বার, ইন্টিজার, মানে ইন্টিজার বলতে যখন আমরা জানি না নাম্বার সিস্টেমে সর্বপ্রথমে 1, 2, 3, 4 এইভাবে পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। তারপর তার সঙ্গে যখন শূন্য অ্যাড হলো, এই যে শূন্য এবং ন্যাচারাল নাম্বার, শূন্য প্লাস ন্যাচারাল নাম্বার অ্যাড হয়ে কি হলো, হোল নাম্বার কিন্তু এলো, তাই না? অখণ্ড সংখ্যা। এই যে হোল নাম্বার তার সঙ্গে নেগেটিভ ইন্টিজার মানে -1, -2, -3, -4 অর্থাৎ নেগেটিভ পূর্ণ সংখ্যা অ্যাড হয়ে হলো কি ইন্টিজার, তাই না? এইগুলি প্লাস হোল নাম্বার সব মিলে হয়ে গেল কিন্তু ইন্টিজার। তারপরে রেশনাল নাম্বার, তারপরে রিয়েল নাম্বারের পুরো ব্যাপারটি এসেছে। এবার কথা হচ্ছে দেখো, ন্যাচারাল নাম্বার বলার অর্থই হচ্ছে আমাকে শূন্য থাকবে না, নেগেটিভ নাম্বার থাকবে না, পড়ে থাকবে কি শুধু পজিটিভ পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 থেকে এই কোশ্চেনগুলি কিন্তু এই নাম্বারগুলোর ওপরে কিন্তু ভিত্তি করে চলবে। তাহলে দ্য ন্যাচারাল নাম্বার হ্যাভিং এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস,
আর কল্ড প্রাইম নাম্বার। মানে যেসব ন্যাচারাল নাম্বারের এক্স্যাক্টলি দুটোই ফ্যাক্টর পাওয়া যাবে তাকে বলবো আমরা প্রাইম নাম্বার। বাংলায় যদি বলি দুটি উৎপাদক বিশিষ্ট প্রাকৃতিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যদি এই কথাটি আমি একবার এই সংজ্ঞাতে বলে দিই, তা দেখো ন্যাচারাল নাম্বারের কথার অর্থ হচ্ছে, আমাকে যদি কোশ্চেন করে -1, -3, -5 এগুলো কি ন্যাচারাল, এগুলো কি আমাকে প্রাইম নাম্বার বলতে পারবো? তুমি সিধাসিধি এই ডেফিনেশনে বলে দিয়েছে ন্যাচারাল নাম্বার, তাহলে মাইনাসের টার্মের কথা কিন্তু মাথায় আসবেই না। ওটা প্রথম হচ্ছে কন্ডিশন বা প্রথম হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। সেকেন্ড কি, এর দুটি ফ্যাক্টরস কিন্তু থাকবে, দুটি ফ্যাক্টরস থাকবে। দেখো ওয়ানের ক্ষেত্রে একটি ফ্যাক্টর, সেটি হচ্ছে 1। তুমি হয়তো 1 একটি এবং 1 নিজেই এক, সেই জন্য আমরা 2 বলছিলাম এই ডেফিনেশনের ভিত্তিতে। কিন্তু যখন দুটি ফ্যাক্টর যখন বলছে এক্স্যাক্টলি দুটি ফ্যাক্টর থাকবে, তখন দেখো এই 1-এর কিন্তু একটি ফ্যাক্টর আছে, সেটি হচ্ছে 1। তাহলে কিন্তু এই 1 কি এই ডেফিনেশনে কিন্তু আওতায় পড়ছে না, অর্থাৎ এখানে তারাই পড়ছে যারা এক্স্যাক্টলি মৌলিক সংখ্যা, অর্থাৎ 2, 3, 11, 13 ঠিক এই সব নাম্বারগুলি পড়ছে। এগুলি কিন্তু পুরোপুরি মৌলিক সংখ্যা আমরা জানি, কারণ এই প্রত্যেকটি নাম্বারে এক্স্যাক্টলি দুইটি উৎপাদক বা ফ্যাক্টরস আছে। এই তো গেল যে ন্যাচারাল নাম্বারের মানে মৌলিক সংখ্যার প্রকৃত ডেফিনেশন বা কারেক্ট ডেফিনেশন কি। এবার কোশ্চেন যেটি আসছে, এককে আমরা কেন মৌলিক সংখ্যা বলবো না? ডেফিনেশনের ভিত্তিতে তো আমরা বলতে পারি যে কেন মৌলিক সংখ্যা বলবো না, কারণ এর দুটি ফ্যাক্টর থাকে না, মাত্র একটি ফ্যাক্টর থাকে, সেটি হচ্ছে 1। ঠিক আছে, গেল। কিন্তু যদি আমাকে আরও বলে যে প্লিজ এক্সপ্লেন করো যে কেন এক মৌলিক সংখ্যা না, শুধুমাত্র এই ডেফিনেশন ছাড়াও কি অন্য কোনো পদ্ধতি আছে আমাদের কাছে? আছে। সেটি কি, সেটা দেখার চেষ্টা করি। দেখো আমরা যখন ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বা আমরা পাটিগণিতের মৌলিক উপপাদ্য, একটি উপপাদ্য আমরা কিন্তু ডেফিনেশন আছে অলরেডি আমাদের গণিতের মধ্যে, যেটি হয়তো অনেকেই জানে না, তো সেটি আমি বোঝাবার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি সর্বপ্রথমে। তো এই থিওরেমে কি বলছে, এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস। প্রথমে এইটুকু বোঝার চেষ্টা করি, কি বলছে যে কোনো কম্পোজিট নাম্বার, প্রথমে একের কথা আমরা ভুলে গেলাম, আমরা কিছু কোশ্চেন কি বলছে সেটি মাথায় আসছে না। আমরা প্রথমে এই থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বা পাটিগণিতের মৌলিক উপপাদ্যটি কী সেটি বোঝার প্রথমে চেষ্টা করি। এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ প্রোডাক্ট অফ প্রাইমস, মানে যে কোনো যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বলি, 6 একটি যৌগিক সংখ্যা, 8 একটি যৌগিক সংখ্যা, 12 একটি যৌগিক সংখ্যা। এই ছয়কে আমি 2, 3, 6 লিখতে পারি। এখানে 2ও মৌলিক সংখ্যা, 3ও কিন্তু মৌলিক সংখ্যা। 4কে আমরা 2, 2, 4, 4, 2, 8, 3টি মৌলিক সংখ্যা, সেই নাম্বারটি একই নাম্বার হতে পারে কিন্তু মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি। 12কে 2, 2, 4, 4, 3, 12। আমরা প্রত্যেকটি যৌগিক সংখ্যাকে আমরা 3টি নাম্বারকে তুললাম। তুমি যে কোনো যৌগিক সংখ্যা নিতে পারো, তুমি সেই যে কোনো যৌগিক সংখ্যাকে তুমি মৌলিক সংখ্যার গুণফল আকারে কিন্তু লিখতে পারো। এবার তোমাদের মধ্যে কোনো একটি স্টুডেন্ট বলতেই পারে যে আমি এই ছয়কে 2 × 3 × 1 আকারে কেন লিখতে পারি না? লিখতেই পারি। আবার আরেকজন আমাকে বললো 2 × 2 × 1ও লিখতে পারি। আরেকজন আমাকে বললো 12কে আমি 2 × 2 × 3 × 1ও আমি লিখতে পারি। এটিও তো 12কেই ডেসক্রাইব করছে, এটিও 12কে 8কে ডেসক্রাইব করছে এবং এটি 6কে ডেসক্রাইব করছে, তাহলে কেন 1 লিখলাম না আমি? ঠিক আছে, খুব ভালো কথা, আমরা সেটি লিখে নিলাম। ঠিক আছে, সর্বপ্রথমে আমি এটি লিখলাম, আর তোমাদের স্টুডেন্ট বা তোমাদের মধ্যে যাদের মনে হয় যে এইভাবে লেখা উচিত তাদের জন্য আমি এটিও কিন্তু নোট করে রাখলাম। এবার কথা হচ্ছে, দেখো তারপরে আমরা থিওরেমটিকে যাচ্ছি। অ্যান্ড দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক এক্সেপ্ট ফর দ্য অর্ডার ইন হুইচ দ্য প্রাইম ফ্যাক্টর অকার্স। কি বলছে, এই দ্য ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক, এইটুকু অংশ আমরা পরে বুঝছি। কি বলছে, এক্সেপ্ট দ্য অর্ডার অর হুইচ প্রাইম নাম্বার অকার্স। বলছে অর্ডার আমার বিভিন্ন হতে পারে, মানে অর্ডার বিভিন্ন রকমভাবে আসতে পারে। অর্ডার বিভিন্ন রকম বলতে 2, 3 যে জায়গায় তুমি 3 × 2 লিখতে পারো,
কোনো যায় আসে না। একে তুমি 3 গণিত 2ও লিখতে পারতে, কোনো যায় আসতো না। একে তুমি 2 গণিত 3 গণিত 2 লিখতে পারতে, অথবা 3 গণিত 2 গণিত 2 লিখতে পারতে। ঠিক যেভাবে খুশি তুমি সাজাতে পারো, মানে অর্ডারের কোনোটি আগে কোনোটি পিছনে লিখলে কোনো যায় আসে না। এটি গেল এই লাস্টের এই কন্ডিশন, এক্সেপ্টের পরের অবস্থার কথা বললো। এবার বলছে দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক, এটি হচ্ছে আসল আমাদের জায়গা। দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। দেখো লক্ষ্য করে দেখো, আমরা ছয়কে 3 গণিত 2 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যার গুণফল আকারে কি লিখতে পারি? একটু ভেবে দেখো। আমরা 3 2 6 করতে পারি, 2 3 6 করতে পারি, মানে আমরা অর্ডারে তো কোনো কিছু বলে দিয়েছে, অর্ডার তুমি আগে পিছিয়ে করতেই পারো, তার মানে এটি মানে যায়, এটি মানেও তাই। একই রকমভাবে এটি তো সেমই আছে, কোনো অসুবিধা নেই। এর ক্ষেত্রে দেখো আমরা অর্ডার বিভিন্ন রকম করতে পারি, কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে এটির ক্ষেত্রে দেখো দুটি 2 এসছে আর একটি কিন্তু 3 এসছে, তাই না? এর ক্ষেত্রে 3টি 2 এসছে আর এর ক্ষেত্রে এসছে একটি 2 আর একটি 3। এই প্রত্যেকটি এই পদ্ধতি ছাড়া, এই ইউনিক পদ্ধতি ছাড়া কিন্তু তুমি অন্য কোনোরূপভাবে এই 6 8 আর 12কে আনতে পারবে না। ভেবে দেখো, 12কে তুমি ভাবলে 4 3 12, কিন্তু 4 3 12 হবে না। কারণ কি, 4 তো মৌলিক সংখ্যা নয়, আমাকে 4কে সেই জন্য আমরা ডিস্ট্রিবিউট করেছি 2 × 2 আকারে, ঠিক আছে? বা 8কে তুমি বললে 4 2 8, সেটিও হবে না। আমরা 2 × 2 × 2 আকারেই করতে পারি, কারণ মৌলিক সংখ্যার গুণফল আকারে আমাকে লিখতে হবে, ঠিক আছে? এবার এই যে 12কে তুমি অন্য কোনো মৌলিক সংখ্যা গুণফল আকারে লিখতে পারবে কি? তুমি ভাবলে ঠিক আছে, আমি ট্রাই করি। 3 পরে মৌলিক সংখ্যা কি? 3 2 6 6 6 8 3 লিখে দিই, তাহলে 18 হয়ে যাচ্ছে, ব্যাস হচ্ছে না। আবার তুমি ভাবলে 2 2 4 4 7, তাও তো হচ্ছে না। তাহলে আমি এই একটি পদ্ধতিতেই 12কে আনতে পারি, সেটি হচ্ছে 2টি 2 এবং 1টি 3-এর গুণফল আকারে, যেটি আমরা বিভিন্ন অর্ডার লিখতে পারি, কিন্তু 2টি 2 একটি 3টি 3-এর গুণফল আকারে কিন্তু এই অর্ডারটি আসবে। একই রকমভাবে 3টি 2-এর গুণফল 8 হবে এবং একটি 2 এবং একটি 3-এর গুণফলই হবে 6। এবার এটি ইউনিক বলা হয়েছে। যদি ধরো তুমি এই কথাটি লিখলে, তুমি ধরো আমার কথা অনুসারে তুমি এই যে 1 ধরে তুমি যে কাজটি করেছো, তুমি যেটা ভেবে নিয়েছো যে 1 আমি ধরতে পারি। এবার তোমার একটি বন্ধু বলল আমি একে 2 গণিত 3 গণিত 1 × 1 লিখবো। তোমার আরেক বন্ধু আরেকটু স্মার্ট, সে বললো 2 × 3 × 1 × 1 × 1 × 1 লিখবো। আরেকটি বন্ধু বললো 2 × 3 × 1 × 1 × 1 × 1 × 1 × 1 লিখতে থাকলো। এবার ভেবে দেখো, আমাকে এই প্রত্যেকটি কিন্তু 6কে রিপ্রেজেন্ট করছে, এই প্রত্যেকটি কিন্তু 6কেই রিপ্রেজেন্ট করছে, এখানে কোনো ডাউট নেই। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, প্রথম ক্ষেত্রে এখানে একটি 2 একটি 3 এবং 2টি 1-এর গুণফল হচ্ছে 6। দ্বিতীয় ক্ষেত্রে একটি 2 একটি 3 এবং 1 2 3 4টি 1-এর গুণফল হচ্ছে 6। তৃতীয় ক্ষেত্রে একটি 2 একটি 3 এবং 1 2 3 4 5 6টি 1-এর গুণফল হচ্ছে 6। এবার আমাকে এই যে 1 থাকলে, 1 যদি প্রাইম নাম্বার হতো, তাহলে এই প্রবলেম সৃষ্টি হতো। যেহেতু 1 যদি 1 প্রাইম নাম্বার হতো, তাহলে তুমি এই 1কে গুণফল আকারে লিখতে এবং 1-এর আসার জন্য ঠিক এই বিভিন্নজন বিভিন্ন রকম অর্ডার তৈরি করতো, আর এই ফ্যাক্টরাইজেশন ইউনিক এইটি কিন্তু আর হতো না। এটি কিন্তু ভিন্ন 1-এর জন্য যত সংখ্যক 1 নিতে সেটি ভিন্ন হয়ে যেত। সেই কারণে 1কে প্রাইম নাম্বারে কনসিডার করাই হয় না। 1কে যখন প্রাইম নাম্বারে কনসিডার করা হবেই না, তখন তুমি এই 1 তুমি লিখতেই পারবে না, অর্থাৎ একটি ইউনিক একটি আকার পেলে 2 × 3। এই 1কেও তুমি লিখতে পারবে না, অর্থাৎ ইউনিক একটি পেয়ে গেলে 2 × 2 × 2। এই 1কেও তুমি লিখতে পারবে না, অর্থাৎ এই যে অংশটি পেলে 2 × 2 × 3, এটি হচ্ছে একটি ইউনিক ফ্যাক্টরাইজেশন। তো এই জন্যই 1কে আমরা মৌলিক সংখ্যা ধরতে পারি না, বা যদি ধরতাম তাহলে ঠিক এই একটি প্রবলেমের সৃষ্টি হতো। আর এই প্রবলেম আসার জন্য এই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিককেই এটি ভুল প্রমাণ করে দিত এই 1 সংখ্যাটি। আর সেই কারণে আমরা 1কে মৌলিক সংখ্যা বলতে পারি না। তাহলে যখনই আমাকে কেউ যদি কোশ্চেন করে
যে এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয় কেন? যৌগিক সংখ্যা তো কোশ্চেন আসবেই না, কারণ যৌগিক সংখ্যার বিষয়টি সম্পূর্ণ আলাদা। এক মৌলিক সংখ্যা নয় কেন এই কোশ্চেনটি যখনই আসবে তোমার কাছে, তখন তুমি সঙ্গে সঙ্গে বলবে যে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিককে এ স্যাটিসফাই করে না, বা এইটি থাকলে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিকটাই ভুল প্রমাণিত হয়ে যায়, আর সেই কারণে আমরা এককে মৌলিক সংখ্যা হিসেবে গণিতজ্ঞরা কনসিডার করেনি। এবার আসছে আমরা নেক্সট কনফিউশনে। দেখো আমরা ডেফিনেশনটি কত ইম্পর্টেন্ট আমরা এই কোশ্চেনগুলি দেখলে বুঝতে পারবো। দেখো আমাকে বলে যদি কোশ্চেন করে যে -3, -5, -7 প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা নয়, স্বাভাবিক ব্যাপারে এরকম কোশ্চেন আসলে আমরা মাথায় জানি যে 3, 5 আর 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে, যখন এটা পজিটিভ থাকে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এবার -3 যখন বলেছে বা -5 যখন বলেছে, -7 যখন বলেছে, এই 3 সংখ্যাকে দুটি কিন্তু এর ফ্যাক্টর, 3 সংখ্যাটি কিন্তু দুটি ফ্যাক্টর, তাই না? 5 সংখ্যাটি দুটি ফ্যাক্টর, 7 সংখ্যাটিও দুটি ফ্যাক্টর। কিন্তু কথা হচ্ছে তাহলে কি এই -3, -5 এবং -7কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি? সেখানে আসছে ডেফিনেশন। আমাদের যে ডেফিনেশনে বললো, আমরা এক্ষুনি বললাম, আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করেছিলাম যে দ্য ন্যাচারাল নাম্বার হ্যাভিং এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস আর কল প্রাইম নাম্বার। দ্য ন্যাচারাল নাম্বার মানে প্রাইম নাম্বার হতে গেলে তাকে ফার্স্ট ক্রাইটেরিয়া তার কি, তাকে ন্যাচারাল নাম্বার হতে হবে। প্রাইম নাম্বার হতে গেলে বা কম্পোজিট নাম্বার হতে গেলে দুটি ক্ষেত্রেই হতে পারে। এখানে প্রাইম নয় কম্পোজিট নাম্বার দিয়েও কোশ্চেন করতে পারে, যে -8 এটিকে একটি কম্পোজিট নাম্বার কোশ্চেন করতেই পারে। তো সেক্ষেত্রেও একই কথা আমরা বলবো যে এই প্রাইম নাম্বার হোক বা কম্পোজিট নাম্বার হোক, তারা প্রত্যেকটি ন্যাচারাল নাম্বার থেকে বিলং করে বা ন্যাচারাল নাম্বারের একটি অংশ। তাই ন্যাচারাল নাম্বারে আমরা কোনো মাইনাস তো আসে না বা শূন্যও আসে না, তো শূন্য বা কোনোরূপ নেগেটিভ নাম্বারকে আমরা কিন্তু প্রাইম নাম্বার বা মৌলিক নাম্বার বলতে পারি না, আমরা ন্যাচারাল নাম্বারকে বলবো। অর্থাৎ পজিটিভ ইন্টিজারের ক্ষেত্রেই আমরা এই প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার কিন্তু খুঁজে পাবো। তাহলে এখানে এরকম কোশ্চেন আসলে আমরা বলে দেবো -3, -5, -7 কিন্তু প্রাইম নাম্বার নয়। এটি গেল আমাদের থার্ড কনসেপ্ট বা থার্ড কনফিউশন আমরা দূর করলাম। এবার আমরা ফোর্থ কনফিউশনে আসছি। খুব সুন্দর একটি কনফিউশন। দেখো আমরা যদি বললাম, দেখো এখনই দেখো বলছি যে -3, -5, -7 এগুলো কি অড নাম্বার, বা -4, -8, -10 এগুলো কি ইভেন নাম্বার? স্বাভাবিক ব্যাপারে আমরা ছোটো থেকে যখনই আমাদেরকে অড এবং ইভেন নাম্বার শেখানো হয়েছে, আমাকে পজিটিভ নাম্বার ধরেই কিন্তু শেখানো হয়েছে। আমাকে বলা হয়েছে যে 2 হচ্ছে একটি যুগ্ম সংখ্যা, 4 হচ্ছে একটি যুগ্ম সংখ্যা, 3 হচ্ছে একটি অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। কিন্তু মাইনাসের কথা কিন্তু হঠাৎ করে আমাকে বলেনি, বা আমাদের স্বাভাবিকভাবে মাইনাসের কথা কিন্তু আসে না। কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম কোশ্চেন দিয়ে আমাদের সামনে টিচাররা বা আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এরকম কোশ্চেন দিয়ে আমাদেরকে কিন্তু কনফিউশন করেই থাকে। আর আমরা স্বাভাবিকভাবে যে এই সামান্য ডেফিনেশনের উপর বেস না করে যাওয়ার জন্য, বা আমাদের ডেফিনেশনটি ঠিকমতো কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য কিন্তু আমরা কনফিউজ হয়ে থাকি, স্বাভাবিকভাবে এটা নর্মাল ব্যাপার। এবার আমরা ডেফিনেশনটা ভালো করে বোঝার চেষ্টা করি। অ্যান অড নাম্বার ডেফিনেশন কি বলছে? অ্যান অড নাম্বার ইজ অ্যান ইন্টিজার। এবার ইন্টিজার কি বললাম? ইন্টিজার কাকে বলে বললাম আমরা? ইন্টিজারের মধ্যে কোন কোন নাম্বারকে বললাম? আমরা বললাম ন্যাচারাল নাম্বার, তার সঙ্গে সঙ্গে শূন্য, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ ইন্টিজার অ্যাড করে সব মিলে হয় ইন্টিজার। অর্থাৎ যদি আমরা নাম্বারের এক্সাম্পল হিসেবে দেখি, -1, -2, -3, -4, -5, 0, 1, 2, 3, 4, 5 এই সবগুলোই কিন্তু ইন্টিজারের মধ্যে পড়ছে। তাহলে অবশ্যই যখন ইন্টিজারের মধ্যে পড়ছে, তাহলে নেগেটিভ নাম্বারে অড এবং ইভেন হতে পারে। কন্ডিশন কি? কন্ডিশন 2 দ্বারা ক্যান নট বি ডিভাইডেড বাই 2 টু প্রডিউস অ্যানাদার ইন্টিজার। যদি বলছে কোনো একটি নাম্বারকে, কোনো একটি ইন্টিজার মিনস আমি ধরলাম এটি 5 একটি ইন্টিজার, আবার 5 পজিটিভ 5ও একটি ইন্টিজার, ঠিক আছে? আমরা +5 এবং -5 দুটি ইন্টিজার, আমরা দুটি কনসিডার করছি। এই দুটি কনসিডার যদি 2 দ্বারা ডিভাইড বা 2 দ্বারা ভাগ করে যদি একটি ইন্টিজার তৈরি না হয়, আমরা 2 দিয়ে যদি ভাগ করি একে, আমরা ইন্টিজার পাবো কি? আমরা দশমিকে কিছু পাবো, কিন্তু এটি একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কিন্তু হবে না। 5/2কে তুমি যদি ভাগ করো, তাহলে কিন্তু সম্পূর্ণ পূর্ণ সংখ্যা তৈরি হবে না। তাহলে আমরা এই -5 এবং 5
তাহলে আমরা এই -5 আর 5 এই +5 এই দুটি কিন্তু অড নাম্বার আমরা বলবো। একই রকমভাবে ইভেন নাম্বারে কি বলছে, দ্য ইভেন নাম্বার ইজ অ্যান ইন্টিজার দ্যাট ইজ ডিভাইডেড বাই 2 উইদাউট এনি রিমাইন্ডার। এবার ধরো আমরা 8 - 8 ধরে কথা বলছি, দেখো তাদেরকে 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করো, আমরা কী পাবো এখানে 4 উইদাউট রিমাইন্ডার, কোনো রকমভাবে ভাগশেষ থাকবে না, আমরা এর অ্যান্সার পুরোপুরি পূর্ণ সংখ্যায় পাবো, সেটি হচ্ছে 4 আর এটি পাবো -4। তাহলে উভয় আমরা কি করে ভাগ পেলাম এবং পূর্ণ সংখ্যা এলো কোনো রিমাইন্ডার ছাড়া, 2 দ্বারা ভাগ হলো এবং রিমাইন্ডার ছাড়া। কাকে? ইন্টিজারকে। ইন্টিজারের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটি থাকতে পারে। তাহলে এই 4 এবং -4 আমরা যখন পেলাম, তার মানে 8 এবং -8 দুটি কিন্তু ইভেন বা যুগ্ম সংখ্যা। তাহলে আমরা এই -4 -8 -10কে আমরা যুগ্ম সংখ্যা বলতে পারি, ওকে বলতে পারি। আবার এদিকেও -3 -5 -7কে আমরা অড নাম্বার কিন্তু বলতে পারি বা বলবো। স্বাভাবিকভাবে যদি এই বিষয়ে যদি আরও কনফিউশন থাকে, তাহলে আরও ডিটেলসে যদি বলতে যাই, তাহলে দেখো একটু লক্ষ্য করে দেখো, আমাদেরকে যখন টিচাররা শিখিয়েছে আমরা দেখেছি, দেখো এবার লক্ষ্য করে দেখো, আমরা যখন টিচাররা শিখিয়েছে আমাকে বলেছে অড নাম্বার আমরা গাণিতিকভাবে গাণিতিক রূপ হচ্ছে 2k + 1, যেখানে k বিলংস টু ইন্টিজার বলেছে, তাই না? আমাকে বলেছে এটি অযুগ্ম সংখ্যা বা অড নাম্বারের একটি রূপ, আর 2k হচ্ছে আমাকে যুগ্ম সংখ্যার একটি রূপ, যেখানে k বিলংস টু ইন্টিজার। এবার দেখো এই k যখন ইন্টিজার, তার অর্থ হচ্ছে k এর ভ্যালু আমি মাইনাসে বসাতে পারি, k তো ইন্টিজার, তার মানে আমি k এর ভ্যালু মাইনাস বসাতে পারি। আমি ধরে নিচ্ছি k এর ভ্যালু এখানে k ইজ ইকুয়াল টু আমি -4 ধরে নিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে কী হবে, 2 × -4 + 1 মানে -4 × 2 = 8 + 1 মানে -7। এটি তার মানে অযুগ্ম সংখ্যা, তার ক্লিয়ারলি জাস্টিফিকেশন। ঠিক আছে, আবার একই রকমভাবে -4 যদি এখানে বসাই -8, তা -8 একটি ক্লিয়ারলি যুগ্ম সংখ্যা এই ডেফিনেশন অনুসারে, কারণ আমরা গাণিতিকভাবে আমাকে বলা হয়েছে যুগ্ম সংখ্যা কি 2k + 1 আকারে, এই 2k আকারে লিখতে পারি এবং অযুগ্ম সংখ্যা 2k + 1 আকারে লিখতে পারি, যেখানে k ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে। সে পদ্ধতিতেও বা সে ধারণার উপর বেস করে আমরা বলতে পারি যে কোনো নেগেটিভ নাম্বার অযুগ্ম সংখ্যা হতে পারে বা কোনো নেগেটিভ নাম্বার যুগ্ম সংখ্যাও কিন্তু হতে পারে। এবার আমরা নেক্সট আমাদের যে কনফিউশন আসছে সেই নেক্সট কনফিউশনে আসছি। দেখো অনেক ক্ষেত্রে হয় আমাকে এরকমভাবে বলে দেয়, আমরা নর্মালি জানি যে আমাকে এরকম ক্ষেত্রে বলে যায় যে 1.2 এটি কি যুগ্ম সংখ্যা, কারণ দেখো তুমি 2 দিয়ে যে ভাগ করে দাও তাহলে কী পাবো 0.6 পাবো, বা 2.8 একে 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়, দশমিকে আসবে। ঠিক আছে, তাহলে তো 1.4 আসবে। তাহলে এটি দেখে মনে হয় যে হ্যাঁ 2 দ্বারা তো ভাগ করা যাচ্ছে, তাহলে হয়তো এটি যুগ্ম সংখ্যা বা এটি হয়তো অযুগ্ম সংখ্যা হতে পারে, যেখানে 2 দ্বারা ভাগ করা যাবে না সেটি হয়তো অযুগ্ম সংখ্যা হতে পারে। কিন্তু আবারও বলছি আমরা ডেফিনেশনে যাব, যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যার ডেফিনেশনে একটি কথা বলা হচ্ছে, যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা বিলং করে ইন্টিজারের মধ্যে, আর দশমিক ভগ্নাংশ অর্থাৎ 1.2, 2.8, 3.4 এগুলি কোনোটি কিন্তু ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে না, এগুলি পূর্ণ সংখ্যা নয়, দশমিক সংখ্যা, না এগুলো র্যাশনাল নাম্বার, এগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার, কিন্তু এগুলি ইন্টিজার কিন্তু নয়। তাহলে আমরা কখনোই বলতে পারবো না কোনো দশমিক সংক্রান্ত যদি তোমাকে কোনো নাম্বার দিয়ে জিজ্ঞেস করা হয় এটি যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, তুমি ক্লিয়ারলি বলবে না এটি যুগ্ম সংখ্যা নয়, কারণ যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা ইন্টিজারের মধ্যবর্তী সংখ্যাকে বা ইন্টিজারের মধ্যে অবস্থিত সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এই কনফিউশন কিন্তু দূর করলাম। এই ভিডিওটি বানানোর সিম্পল আমার ইন্টারেস্ট ছিল এই যে আমাদের মধ্যে অনেক কনফিউশন আসে এই নাম্বার নিয়ে, বা এই কনফিউশন তৈরি হয় শুধুমাত্র ডেফিনেশন ঠিকভাবে না পড়ার জন্য। যদি গুগলে সার্চ করে অড এবং ইভেন নাম্বার ডেফিনেশন তুমি খুঁজতে যাও, তুমি তাও কনফিউজ হবে। কোনো জায়গায় দেখবে হোল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, কোনো নাম্বারকে বলবে যে কোনো নাম্বারের ক্ষেত্রে ন্যাচারাল নাম্বারকে বলছে ইভেন বা অড নাম্বার। তো এরকম কনফিউশনে কিন্তু পড়বে, তাই বেসিক অ্যাকচুয়াল ডেফিনেশন কী সেটি জানা কিন্তু খুব দরকার। আর সে কারণেই এই ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি কোনোরূপ আমি তোমাদের কনফিউশন দূর করতে পেরে থাকি এই সংক্রান্ত, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমার কাজ ভালো লাগলে অবশ্যই জানাবে, কোথাও ভুল বলে থাকলে, কোথাও ত্রুটিও থেকে থাকলে সেটিও কমেন্ট বক্সে লিখবে, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।